হ্যালো স্টুডেন্ট, স্বাগত জানাই তোমাদের বাংলা একাডেমি চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা তিন পাহাড়ের কোলে কবিতাটি। কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা তিন পাহাড়ের কোলে কবিতাটি। কবিতাটি দশম শ্রেণীর পাঠ্য, এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা শুরু করি তিন পাহাড়ের কোলে কবিতাটি। তোমরা বাঁদিকে একটা গোল ছবির মধ্যে যাকে দেখছো, ইনি হচ্ছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। কে? শক্তি চট্টোপাধ্যায়। তারই লেখা আমাদের আজকে পাঠ্য তিন পাহাড়ের কোলে কবিতাটি। ঠিক আছে, চলো শুরু করি তাহলে। প্রথমেই বলেছিলাম তিন পাহাড়ের কোলে বা যে কোনো গল্প জানার আগে আমাদেরকে জানতে হবে যে সেটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, চলো আমরা জেনে নিই। কাব্যগ্রন্থের নাম হচ্ছে হে প্রেম হে নৈশব্দ কাব্যগ্রন্থ। হে প্রেম হে নৈশব্দ কাব্যগ্রন্থ থেকে আমাদের এই কবিতাটি নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশ পেয়েছিল? 1961 সালে। মনে রাখবে, এগুলো থেকে প্রশ্ন আসে। 1961 সালে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, হে প্রেম হে নৈশব্দ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশ পেয়েছিল? তখন কি লিখবে? 1961 সালে, তাই তো? বা এরকমও প্রশ্ন আসতে পারে, তিন পাহাড়ে কোলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তখন আমরা লিখব হে প্রেম হে নৈশব্দ কাব্যগ্রন্থ থেকে। ঠিক আছে, এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কাব্যগ্রন্থ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? অনেকেই জানো না, অনেকেই আমায় জিজ্ঞাসা করো। তো তাদের উদ্দেশ্যে বলে দিই, যারা নতুন দেখছো বা জানো না যারা, আরেকবার শুনে নাও। আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি, তবুও এখানে একটু ছোট্ট করে বলে দিচ্ছি। ঠিক আছে, কাব্যগ্রন্থ হচ্ছে যেই, কাব্য বলতে কি বুঝি আমরা? কাব্য বলতে কবিতা, তাই তো? আর গ্রন্থ বলতে বই, তাই তো? কিন্তু আমাদের হাতের কাছে এখন কি আছে? একটা বাংলা বই রয়েছে, তাই তো? তাহলে কি সেটাকেও আমরা কাব্যগ্রন্থ বলবো? না, একেবারেই না। কাব্যগ্রন্থ কখন বলবো? যখন ওই বইটা যদি শুধু একজন লেখকেরই, ধরো শক্তি চট্টোপাধ্যায়েরই লেখা একটা বই হয়, পুরো পুরো একটা মোটা বই বা পাতলা বই যাই হোক না কেন, সেই বইটা যদি পুরো শক্তি চট্টোপাধ্যায়েরই লেখা হয়, সেখানে যদি সব কটা কবিতায়, এই বইয়ে যতটা কবিতা থাকবে সব কবিতাগুলোই যদি শুধু শক্তি চট্টোপাধ্যায়ের লেখা হয়, তাহলেই সেটা হয়ে উঠবে একটা কাব্যগ্রন্থ। কিন্তু আমাদের হাতের কাছে এখন কি রয়েছে বাংলা বইটাতে? বিভিন্ন লেখকের বিভিন্ন গল্প আছে, কবিতা আছে, প্রবন্ধ আছে, তাই তো? তার জন্য সেটা কাব্যগ্রন্থ আমরা বলবো না। কাব্যগ্রন্থ কখন বলবো? সেখানে শুধু কবিতা নিয়েই লেখা থাকবে, কবিতা নিয়েই একটা বইয়ের সমাহার থাকবে, গ্রন্থের সমাহার থাকবে, সেটাকেই আমরা পুরোপুরিভাবে বলবো কাব্যগ্রন্থ। আর এরকমই একটা কাব্যগ্রন্থ হচ্ছে হে প্রেম হে নৈশব্দ, যেটা থেকে একটা কবিতা তুলে নিয়ে আমাদের ক্লাস 10-এর পাঠ্য হিসেবে পড়ানো হচ্ছে তিন পাহাড়ের কোলে কবিতাটি। ঠিক আছে, আমরা বুঝে গেছি এটা জলের মতো সহজ করে। চলো, এরপরে আমরা কোথায় যাব বলেছিলাম? আমি আগেই বলেছি, কবিতায় যাওয়ার আগে আমাদের আগে যেতে হবে কবির সম্বন্ধে জানা দরকার। কবি সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কবির সম্বন্ধে যখনই জানবো, তখনই আমাদের কবিতাটা সম্বন্ধে জলের মতো সহজ হয়ে যাবে, আমাদের জলের মতো সহজ করে চোখের সামনে ভেসে উঠবে। ঠিক আছে, যতক্ষণ না কবিকে আমরা জানবো, ততক্ষণ কবিতাটি আমাদের কাছে জলের মতো সহজ হবে না, আমাদের শক্ত হয়েই রয়ে যাবে, তাই তো? চলো আমরা কবির সম্বন্ধে একটু ধারণা জন্মে নিই নিজেদের মধ্যে। কি বলছে?
কবি শক্তি চট্টোপাধ্যায়। কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1933 সালে। 1933 সালে। আর তিনি মারা যান কত সালে? 1995 সালে। তার লেখা বা তিনি কি বলছেন, বাংলা ভাষায় তিনি অন্যতম একজন প্রধান কবি ছিলেন। বাংলা ভাষার অন্যতম একজন প্রধান কবি ছিলেন। আমরা এই লাইনটা বড় প্রশ্ন লেখার সময় বা আমরা যে শর্ট প্রশ্ন লিখি সেইখানে লেখার সময় এই লাইনটি আমরা প্রথমে দিতে পারি। ঠিক আছে? বাংলা ভাষার প্রধান অন্যতম কবি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কি তিন পাহাড়ের কোলে কবিতার থেকে আমাদের এই অংশটি নেওয়া হয়েছে। এরকম এরকম ব্যাপার, এইভাবে আমরা শুরু করতে পারি লেখা। ঠিক আছে? তারপরে কি বলছে, জন্মগ্রহণ করেছিলেন কোথায় তিনি? তিনি জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে। দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রশ্ন আসতেই পারে, কবি শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তাহলে আমাদেরকে লিখতে হবে দক্ষিণ চব্বিশ পরগনার বরহু গ্রামে, বা অপশন দিয়ে দিল এমসিকিউ যে কবি শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন, মুর্শিদাবাদে, দক্ষিণ চব্বিশ পরগনায়, কলকাতায় না হাওড়ায়? তখন আমাদেরকে টিক মারতে হবে কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনায়। ঠিক আছে, চলো এরপরে কি বলছে, তিনি পড়াশোনা কোথায় করেছিলেন আমরা জেনে নিই। তিনি পড়াশোনা করেছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। কলকাতার প্রেসিডেন্সি কলেজে, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়েরই পাশে এই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় রয়েছে। এখন যেটা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, তখন সেটার নাম ছিল প্রেসিডেন্সি কলেজ। ঠিক আছে? কলকাতা বিশ্ববিদ্যালয় আর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় দুটি পাশাপাশি রয়েছে। ঠিক আছে? যার মধ্যে হচ্ছে কবি শক্তি চট্টোপাধ্যায় পড়াশোনা করেছেন কোনটাতে? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, যেটার আগে নাম ছিল প্রেসিডেন্সি কলেজ। ঠিক আছে? তারপরে কি বলছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়, এটাও কলকাতাতে অবস্থিত। ঠিক আছে? তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে অধ্যয়ন তার অসমাপ্ত, মানে অসমাপ্ত থেকে গেছে। তুলনামূলক সাহিত্য নিয়ে অধ্যয়ন করা তার অসমাপ্ত থেকে গেছে। তারপরে কি বলছে, বুদ্ধদেব বসু সম্পাদিত, মানে একটা পত্রিকা, এই যে কবিতা পত্রিকা, একটা কবিতা নামে পত্রিকা ছিল। হ্যাঁ, পত্রিকা বলতে কোন পত্রিকা বলছে? বিভিন্ন আগের দিনে কি হতো, কবিতা নিয়ে বা গল্প নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা বেরোতো। ঠিক আছে? তো সেই রকমই একটা পত্রিকা বের করতেন কে? বুদ্ধদেব বসু। তিনি সম্পাদিত করতেন সেই পত্রিকাটি, এবং সেই পত্রিকাটির নাম ছিল কবিতা পত্রিকা। ঠিক আছে? সেই কবিতা পত্রিকায় জম কবিতা লিখে, একটা জম নামক কবিতা লিখেছিলেন কে? শক্তি চট্টোপাধ্যায়। জম কবিতাটি লিখে তিনি সাহিত্য জগতে প্রবেশ করে। তাহলে তিনি প্রথম যেই কবিতাটি প্রকাশ করেন সেটা কোন কবিতা? প্রশ্ন আসতেই পারে, তাই তো? কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা প্রথম কবিতাটি নাম লেখো, যেটা তিনি প্রকাশ করেছিলেন। তাহলে কি লিখবো আমরা? জম কবিতা। জম কবিতাটি লিখে তিনি সাহিত্য জগতে প্রবেশ করে। ঠিক আছে? এবার আমরা জানবো তার লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তার লেখা প্রথম কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ কোনটা আমরা আগেই বলে দিয়েছি, একটা বই তারই লেখা, সম্পূর্ণ একটা কবিতার বই। ঠিক আছে? শুধু তারই লেখা থাকবে এবং সেটাতে শুধু কবিতা থাকবে এবং তার লেখাই কবিতা থাকবে, অন্য কোনো লেখকের সেখানে স্থান থাকবে না, শুধু তারই শক্তি চট্টোপাধ্যায়েরই লেখা থাকবে। তাই তো? তাহলে কি বলছেন, তার প্রথম কাব্যগ্রন্থ কি? হে প্রেম হে নৈশব্দ, যেটা আমরা আগেই আলোচনা করেছি, হে প্রেম হে নৈশব্দ, যেই কাব্যগ্রন্থটি থেকে আমাদের আজকের কবিতাটি নেওয়া হয়েছে। ঠিক আছে? সেটাই তার প্রথম কাব্যগ্রন্থ। তাহলে প্রশ্ন আসতেই পারে, তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম লেখো। তখন কি লিখবে? হে প্রেম হে নৈশব্দ। ঠিক আছে? তার কাব্যগ্রন্থের মোট সংখ্যা কত ছিল? এই দেখো, এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এরকম আসে। ঠিক আছে? তার কাব্যগ্রন্থের সংখ্যা, মানে কতগুলো তার কাব্য গ্রন্থ ছিল, মানে কবিতার বই ছিল। ঠিক আছে? কতগুলো ছিল? 51টি। 51টি তার কাব্যগ্রন্থ ছিল, এটা মনে রাখবে। ঠিক আছে? তারপরে কি বলছেন, প্রণীত অনুদিত সম্পাদিত কবিতা ও গদ্য গ্রন্থের সংখ্যা ছিল কত? 111টি। 111টি তিনি প্রণীত, অনুদিত ও সম্পাদন করেছে এরকম কবিতা বা গদ্য গ্রন্থ
সংখ্যা ছিল। ঠিক আছে, এগুলোর মধ্যে কি কি ছিল চলো আমরা জেনে নিই। ধর্মে আছি, জিরাফেও আছি। ধর্মে আছি, জিরাফেও আছি। এটা একটু ভুল হয়েছে। ঠিক আছে, এটা হবে ধর্মে আছো, জিরাফেও আছো। এইটা হবে কাব্যগ্রন্থ। ঠিক আছে, তারপরে কি বলছে, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এটাও একটা তার লেখা কাব্যগ্রন্থ। ঠিক আছে, আর কি কাব্যগ্রন্থ রয়েছে তার, সোনালি মাছি খুন করেছি, সোনার মাছি সরি, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, উল্লেখযোগ্য এগুলো হচ্ছে তার এক একটি কাব্যগ্রন্থ। ঠিক আছে, এবার আমরা জেনে নেব তার লেখা দুটি বিখ্যাত উপন্যাস। ঠিক আছে, দুটি বিখ্যাত উপন্যাস তার কি কি, কুঁয়োতলা, কুঁয়োতলা আর অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো। অনেকেই ভুল করে বসবে অবনী বাড়ি আছো একটি কবিতা হিসেবে। ঠিক আছে, আমরা একটা কবিতা পড়েছিলাম অবনী বাড়ি আছো বলে। ঠিক আছে, তো সেটা অনেকেই কাব্যগ্রন্থ বলে ভুল করে বসে। যদি প্রশ্ন দেয় যে অবনী বাড়ি আছো এটি কি, এটি কাব্যগ্রন্থ, গল্প, উপন্যাস না কবিতা, তখন তুমি কিসে রাইট চিহ্ন দেবে, তখন তুমি উপন্যাসে রাইট চিহ্ন দেবে, উপন্যাস যদি থাকে তো। ঠিক আছে অপশনে, কারণ সেটা একটা উপন্যাস, উপন্যাসেরই একটি অংশ হচ্ছে অবনী বাড়িয়েছ নামক, যেটা আমরা কবিতা হিসেবে পড়ে থাকি। ঠিক আছে, তারপরে চলো, তিনি কৃত্তিবাস পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। এই দেখো, তিনি কৃত্তিবাস পত্রিকা, যেটা আমরা বললাম পত্রিকা যেখানে কি হতো, কবিতা গল্প প্রকাশ পেত, সেরকম একটা আগের যুগে, আগের দিনে পত্রিকা বের হতো। হ্যাঁ, তো সেই রকমই এখনো বের হয় অনেক সংখ্যকের, কিন্তু তখনকার দিনে একটা তার গুরুত্ব ছিল আলাদা। ঠিক আছে, সেই রকমই কৃত্তিবাস পত্রিকার সঙ্গে তিনি কাজ করেছেন। আর কি করেছেন, কবিতা সপ্তাহিকী, কবিতা সপ্তাহিকী নামক একটি কি প্রকাশ করেছেন, তিনি কাব্য জগতে আলোড়ন সৃষ্টি করেছেন। এগুলোর সম্বন্ধে তিনি কাজ করেছেন কৃত্তিবাস পত্রিকার সঙ্গে, কিন্তু তিনি নিজে কবিতা সপ্তাহিকী বলে একটি কি প্রকাশ করেছেন, পত্রিকা কাব্য জগতের সৃষ্টি করে তার আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি অতিথি অধ্যাপক ছিলেন। অতিথি অধ্যাপক হিসেবে কাদেরকে বলা হয়, যারা এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে গেস্ট হিসেবে পড়াতে যান। ঠিক আছে, তাদেরকে অতিথি অধ্যাপক বলা হয়। তিনিও ছিলেন অতিথি অধ্যাপক। কোথাকার, বিশ্বভারতীতে তিনি পড়াতে যেতেন। বিশ্বভারতী যেটা শান্তিনিকেতনে রয়েছে। ঠিক আছে, আমরা জানি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে, তাই তো, সেইখানে তিনি অধ্যাপনা করতে যেতেন, মানে পড়াতে যেতেন। সেখানে থাকাকালীন তিনি আকস্মিক হৃদয়ারোগে আক্রান্ত হয়, মানে হার্ট অ্যাটাক হয় তার সেখানে, এবং সেখানেই তিনি প্রয়াত হন, এবং সেখানে তিনি কি হয়, মারা যান। এছাড়া তিনি পুরস্কার পেয়েছিলেন কি কি, আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার আর সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এই তিনটি পুরস্কার তিনি পেয়েছিলেন, মনে রাখবে। ঠিক আছে, কবি শক্তি চট্টোপাধ্যায় কি কি পুরস্কার পেয়েছিলেন, তাহলে আমরা জানবো আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার আর সাহিত্য একাডেমি পুরস্কার। ঠিক আছে, চলো, এই গেল আমাদের কবির সম্বন্ধে, তাই তো। এরপরে আমরা কি জানবো, এরপর চলে আসবো আমরা সরাসরি কবিতাতে, তিন পাহাড়ের কোলে কবিতাটিতে। ঠিক আছে, তিন পাহাড়ের কোলে কবিতাটিতে। কবিতাটি জানার আগে আমাদেরকে জানতে হবে, কি জানতে হবে, কবি শক্তি চট্টোপাধ্যায় কলকাতায় কর্মরত ছিলেন। ঠিক আছে, কবি শক্তি চট্টোপাধ্যায় কলকাতায় কর্মরত ছিলেন, মানে সেখানে তিনি চাকুরি করতেন বা কাজ করতেন। ঠিক আছে, চাকরি করার উদ্দেশ্যে তাকে বেশিরভাগ সময়ই কলকাতাতেই কাটাতে হতো, এবং কলকাতার এই যে কর্মব্যস্ততার জীবনে তিনি একঘেয়েমি হয়ে গিয়েছিলেন, বিরক্ত হয়ে গিয়েছিলেন একরকম। যেরকম কি হয়, একটি পাখিকে যদি আমি একটা খাঁচার মধ্যে ভরে রাখি, সে কি করে, সে বাইরে বেরোতে চায় না, সে উড়ে গিয়ে খাঁচা থেকে বেরিয়ে বাইরে বেরোতে চায়, বাইরের প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে চায়, সে খোলা আকাশে উড়তে চায়, তাই তো। তো সেই রকমই কবি শক্তি চট্টোপাধ্যায়
একঘেয়েমি হয়ে যাওয়ার ফলে তিনি কি করছিলেন, তিনি ঠিক করেছেন তিনি ঘুরতে যাবেন। কোথায় ঘুরতে যাবেন? হাওয়া বদল করতে যাবেন এবং বাইরে ঘুরতে যাবেন, যেই জায়গাটার নাম হচ্ছে তিন পাহাড় বলে একটি জায়গা রয়েছে। ঠিক আছে, তিন পাহাড় বলে একটি ঝাড়খণ্ডের কোনো এক জেলায় জায়গা রয়েছে। ঠিক আছে, এবং সেখানে কবি শক্তি চট্টোপাধ্যায় হাওয়া পরিবর্তন করতে যাবে ঠিক করেছেন, এই কর্মব্যস্ততার জীবন থেকে কিছুটা মনকে একটা শান্তির আমেজ দেওয়ার জন্য, একটা সুন্দর পরিবেশ অনুভূতি করার জন্য তারা কি করেছিল, বেরিয়ে পড়েছে তিন পাহাড়ের কোলের উদ্দেশ্যে। ঠিক আছে, তিন পাহাড়ের উদ্দেশ্যে। কে কে গিয়েছিল তার সাথে? তার সাথে তার দুজন সঙ্গীও ছিল, তার সাথে তার দুজন বন্ধু ছিল, আমরা বলবো বন্ধু ছিল। ঠিক আছে, চলো কবিতাটা পড়তে পড়তে আমরা আলোচনা করব। ঠিক আছে, তার আগে এটা যদি তোমরা বুঝতে না পারো আমি আরেকটু সহজ করে বলে দিচ্ছি। ধরো আমরা যখন কোনো কিছু একটা কাজ নিয়ে বিরক্ত হয়ে যাই, একঘেয়েমি হয়ে যাই, তখন আমরা কি করি? আমরা তখন অনেকেই দেখবে কি করে, একান্তে একটা কোনো গঙ্গার ধারে গিয়ে বসে বা কোনো একটা পার্কে গিয়ে বসে আনমনে ভাবতে থাকে না, এবং পাখিদের মনোরম গুঞ্জন শুনে, জলের স্রোতের সেই আওয়াজটা শুনে, সেই সুন্দর পরিবেশ মনোরম দৃশ্যটাকে তিনি অনুভব করেন। ফলে তার মনটা পরিবেশের সেই পরিবেশটার কারণে, যে তিনি সেই পরিবেশটায় বসে আছেন, সেই মনটাকে তার ভালো করে দেন, একঘেয়েমিটা তার কেটে যায়। ঠিক আছে, তো সেই রকমই কবি শক্তি চট্টোপাধ্যায় একঘেয়েমি কাটানোর জন্য সেই শহর মানে বাধাহীন জনমানবহীন একটা জায়গায় চলে গেছেন, এই ঘেরাটোপের বাইরে বলতে পারি আমরা। এটা তো একটা বন্দি জেলখানা বলতে পারি, কলকাতায় কর্মজীবনটাকে একটা আমরা বলতে পারি বন্দি জেলখানা। সেই জেলখানা থেকে তিনি বেরিয়ে একটা কি জনমানবহীন, যেখানে বেশি মানব থাকবে না, যেখানে প্রকৃতির মনোরম দৃশ্য থাকবে, সেখানে তিনি চলে যেতে চেয়েছেন, সেখানে তিনি গিয়েছেনও। ঠিক আছে, চলো এবার আমরা জানবো কি বলছেন। কবিতায় সরাসরি চলে যায়। ঠিক আছে, অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে, অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে, ট্রেনের থেকে নেমে মানে ট্রেন থেকে নামছে, কখন নামছে প্রশ্ন আসতেই পারে। অন্ধকারে, অন্ধকার বলতে কোনটাকে বলছে বলো তো, কোন সময়টাকে বলা হচ্ছে? তোমাদের মনে প্রশ্ন জাগবে রাত্রে, তাই তো? কিন্তু না, আমাদেরকে মনে রাখতে হবে এখানে অন্ধকার বলতে বলা হচ্ছে ভোর নামার কিছুক্ষণ আগে যেই অন্ধকারটা আমাদের থাকে। মানে কবি কি করেছেন, আগের দিন ট্রেনে চেপেছেন তার দুইজন বন্ধুর সাথে, এবং সেই দিন রাত্রে মানে পরের দিন যখন সকালটা নামবে, তাই তো, সেই সকাল নামার আগে যে অন্ধকারটা আছে, যেই ভোর নামার আগে যে অন্ধকারটা থাকে, সেই অন্ধকারটার কথা বলেছে। সেই অন্ধকারটার সময়ই তারা সেখানে পৌঁছে গেছেন এবং সেখানে তারা নামলেন। কি বলছেন? হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। হাওয়া বিলাসী, এই দেখো তারা কি করতে গিয়েছে, হাওয়া পরিবর্তন করতে গিয়েছে। কারা? তিন জোড়া চোখ, তিন জোড়া মানে ছয়টি চোখ, তাই তো? তিন জোড়া মানে তিনজনের কথা বলছেন কবি নিজে এবং তার সাথে তার দুইজন বন্ধু। ঠিক আছে, কি বলছেন? হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। একটা ফ্রেম, ফ্রেম মানে কি? ফ্রেম মানে আমাদের একটা ফটক বলি না আমরা, ফটক, সেই ফটক, একটা চিত্র দেখে তারা থমকে গেল, আটকে গেল তাদের চোখটা। কি দেখে? চলো আমরা জেনে নিই। চারিদিকে কি দেখছে তারা? জনমানবহীন স্টেশন, জনমানবহীন স্টেশন। জনমানবহীন কেন বলা হচ্ছে প্রশ্ন আসতেই পারে আমাদের, তাই তো? এখানে জনমানবহীন বলতে জনমানবহীন স্টেশন কেন বলা হচ্ছে তিন পাহাড়ের কোলে কবিতাটিতে? তাহলে আমরা এখানে লিখবো এইভাবে, জনমানবহীন এই কারণেই কারণ তখনও ভোর নামেনি, অন্ধকার গজিয়ে আছে এখনো, অন্ধকার এখনো গজিয়ে আছে, জনমানবহীন। কেন? কারণ এখনো মানুষের গুঞ্জন শুরু হয়নি, মানুষের কর্মব্যস্ততা শুরু হয়নি। সকাল হবে তাহলে তো মানুষ
বিচরণ করবে, এখানে কে অফিস যাবে ছুটে, কে কাজে যাবে, কে এখানে ওখানে বেড়াতে যাবে, তার জন্য স্টেশনটা এখনো জনমানবহীন হয়ে আছে। এখনো লোক ঘুম থেকে উঠেনি, ঘুম থেকে উঠবে, কাজে যাবে, কাজে আসবে, তাহলেই তো মানুষের গুঞ্জন শুরু হবে, মানুষের গণজম যে গণসংযোগ শুরু হবে আস্তে আস্তে, তাই তো? তাহলে যত ভোর হবে তত আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে থাকবে। তাই বলছেন এখনো সকাল হয়নি, ওই জন্য জনমানবহীন বলা হচ্ছে সেই স্টেশনটাকে, ঠিক আছে? চলো তারপরে কি বলছেন, আকাশ ভরা তারায়, এই দেখো এখনো আকাশে তারা রয়েছে, এখনো আকাশে কি রয়েছে, তারারা রয়েছে, এখনো ভোর হয়নি, মানে অন্ধকারই রয়েছে, অন্ধকারটা আস্তে আস্তে কাটছে, তারাগুলো আস্তে আস্তে মিটবে এবার, তারপরে ভোরটা নামবে। তাই বলা হচ্ছে জনমানবহীন স্টেশন, আকাশ ভরাই তারা, আকাশ ভরা তারাই, তারা এখনো আকাশে ভরা রয়েছে। এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। কি বলছেন, এইরকম একটি দেশে এসে সকলে পথ হারিয়ে যাবে, এরকম একটা দেশে এলে সকলে পথ হারিয়ে যাবে। কেন পথ হারিয়ে যাবে, চলো আমরা একটু জেনে নিই, ঠিক আছে? ধরো আমি এখানে একটা ছোট্ট করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা স্টেশন, এটা সেই স্টেশন ঝাড়খণ্ডের একটা সাহিবগঞ্জ বলে একটা জেলায় অবস্থিত স্টেশন রয়েছে। স্টেশনটার নাম কি, তিন পাহাড়, ঠিক আছে? এই তিন পাহাড় নাম করেই এই স্টেশনটার নামকরণ হয়েছে তিন পাহাড়, ঠিক আছে? তাহলে স্টেশনটার নাম কি, প্রশ্ন আসতেই পারে। আমরা মনে রাখবো স্টেশনটার নাম হচ্ছে তিন পাহাড়, ঠিক আছে? এটা স্টেশন, স্টেশনটার নাম হচ্ছে তিন পাহাড়, ঠিক আছে? এবং এই স্টেশনেরই পাশে ঠিক এই রকম জায়গায় একটি কি রয়েছে, আমরা যে পাহাড়, তিন পাহাড় নামক এই জায়গাটিতেই রয়েছে, তিন পাহাড় বলে যে জায়গাটা, সেটা এই জায়গাতেই রয়েছে, ঠিক আছে? তিন পাহাড়টা এই জায়গাতে রয়েছে, এবং এর ঠিক এতটা দূরত্বে একটা ঘন প্রকৃতির গাছপালার ঘন পরিবেশ রয়েছে, সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য সেখানে দেখতে পাবে, সেখানে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবে, ঠিক আছে? এই সব জায়গায় একদম সুন্দর সুন্দর ভাবে গাছের একটা মনোরম দৃশ্য রয়েছে, ঠিক আছে? মনকে জয় করে নেবে, ঠিক আছে? আর এখানে তিনটি পাহাড় রয়েছে, হ্যাঁ, যেখানে আমরা বললাম তিন পাহাড়ের কোলে যে কবিতাটাই আমরা জানছি, এবং এত দূর অব্দি একটি বিস্তীর্ণ জায়গা নিয়ে এই পাহাড়টি রয়েছে, বা এই কি প্রাকৃতিক জঙ্গলটা রয়েছে, ঠিক আছে? এই প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাবো। এখানে রয়েছে তিন পাহাড়, এখানে রয়েছে প্রাকৃতিক মনোরম যে গাছপালার দৃশ্য, প্রকৃতির দৃশ্য সেটা, আর পুরো পার্কটা মানে পুরো জায়গাটা রয়েছে এতটা জায়গা নিয়ে, ঠিক আছে? আর তারই পাশে রয়েছে স্টেশন। আর এখানেই কবিরা ভোরবেলায় তার দুইজন বন্ধুর সাথে নামলেন, ভোরবেলায় না, সরি, ভোরবেলার আগের মুহূর্তে, যেটা এখনো অন্ধকার হয়ে আছে, রাত এখনো সকাল হয়নি, ঠিক আছে? এখানে তিনজন বন্ধু একসাথে তারা নামলো অন্ধকারের মাঝে, ঠিক আছে? এবং তখনই নেমেই তারা কল্পনা করছে, তখনও তারা ঘুরতে যায়নি এই জায়গায়, তখনও ঘুরতে যায়নি, কখন আসবে ঘুরতে, যখন অন্ধকারটা কাটিয়ে ভোর আসবে, ভোর নামবে, যখন এখানে প্রবেশ অবাধ করা হবে, তখনই তারা এখানে প্রবেশ করতে পারবেন, ঠিক আছে? কারণ এখনো অন্ধকার চারিদিকে, এখনো এই জায়গাটা খোলা হয়নি, ঠিক আছে? যখনই এটা খোলা হবে, তারা সকালবেলায় যখন ভোর হবে তখন এসে তারা এই জায়গাটা দেখতে পারবে, এখনো দেখছি না, হ্যাঁ, তারা কল্পনা করছে ওখানে বসে বসে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, স্টেশনে থেকে থেকেই তারা ওই অন্ধকারে এইসব দৃশ্য, মনোরম দৃশ্য কল্পনা করছে। কিভাবে, চলো দেখে নিই আমরা। কি বলছে, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়, বলছেন এমন একটি মনোরম দৃশ্য, এমন একটা সুন্দর জায়গা, যে আসুক না কেন সকলে পথ হারিয়ে ফেলবে। এখানে পথ হারানোর বলতে কি, কিসের কথা বলা হয়েছে? হুম, পথ হারানো বলতে আমরা যে সচরাচর যে রাস্তা দিয়ে হাঁটি সেই পথের কথা বলছি কি?
না, মনের পথ। আমাদের মন, মনকে টেনে নিয়ে যাবে সেই জায়গায়। আমরা সকলে পথ হারিয়ে সেই জায়গায় গিয়ে পৌঁছবো। আমাদের আয়ত্তে থাকবে না, আমাদের হাতে কোনো বাঁধা ধরতে পারবো না। ঠিক আছে? আমাদের অজান্তেই সকলে সেই পথটাকে হারিয়ে ফেলবে সেখানে গিয়ে। কি বলছে চলো। পথ হারিয়ে যায় যেদিকে, কি বলছে? পথ হারিয়ে যায় যেদিকে সেদিকেই পথ আছেই। বলছে এই যে জায়গাটায় যদি হাঁটতে হাঁটতে যাও, ঘুরতে ঘুরতে যাও, যেদিকেই যাবে না কেন মনে হবে পথ হারিয়ে গেছে। যেদিকেই যাও হারিয়ে যাবে। কি বলছেন? পথ হারিয়ে যায় যেদিকে, মানে যেদিকেই যাবে পথ তোমার হারিয়ে যাচ্ছে। কি রকম পথ হারিয়ে যাচ্ছে? তুমি পথ কি ভুল করে ফেলছো? না, তোমার মনের পথ হারিয়ে যাবে। যেদিকেই যাবে মনে হবে এইদিকে বিচরণ করি, ওইদিকে বিচরণ করি। এমন মনোরম দৃশ্য তোমাকে একটি সঠিক রাস্তা দিয়ে নিয়ে যাবে না। যেদিকেই যাবে সেদিকেই পথ রয়েছে, সেদিকেই পথ আছে বলছেন। কিসের পথ বলছে এখানে? মনের পথ, ভাবনার পথ, কল্পনার পথ। তুমি যে ভাবছো, ভাবনা জগতে তোমাকে নিয়ে যাচ্ছে কল্পনার মধ্যে দিয়ে, সেই মনোরম পরিবেশ, দৃশ্য, সুন্দর একটা দৃশ্যর মধ্যে দিয়ে, প্রাকৃতিক একটা সৌন্দর্যের মধ্যে দিয়ে তোমাকে নিয়ে যাচ্ছে সেই পথ। যেদিকেই যাবে সেই দিকেই পথ আছে দেখবে, সেই কল্পনার পথ। কল্পনা আমরা কি করি? আমরা যখন কল্পনায় কোনো কিছু ভাবি, আমাদের সেখানে কি কোনো বাধা থাকে? হুম? আমরা যা ইচ্ছে তাই নিয়েই ভাবতে পারি, তাই তো? সেখানে কোনো বাধা বিপত্তি থাকে না, তাই তো? আমরা যা ইচ্ছে যেদিকে খুশি বিচরণ করতে পারি কল্পনা জগতের মাঝে। সেই রকমই কবিও বলছেন আমরা যে হাঁটতে হাঁটতে পথটা হারিয়ে ফেলছি, সেটা মনের পথটা, সেই যে সেদিকে যেদিকেই যাব সেদিকেই কোনো না কোনো পথ আছে। আমাদের ভাবনার যে কল্পনার পথ, কল্পনার পথ কোনো না কোনো দিক দিয়ে চলেই যাচ্ছে। মানে সেখানে কোনো পথ হারানোর ব্যাপার নেই। ঠিক আছে? তাহলে কবিরা সেখানে যদি হাঁটতে হাঁটতে যায়, এদিকে মনোরম পরিবেশ দৃশ্য দেখতে দেখতে যায়, তখন কি বলছেন? সেখানে কি দেখবে? পথ আছেই। পথ আছেই তো। এই যে পথ হারিয়ে যায় যেদিকেই যায় সেদিকে পথ আছেই। কিসের পথ আছে চলো দেখে নিই। ঝর্ণা, কাদর, টিলা, পাথর, বনভূমির কাছেই। এই যে যেদিকেই যাব আমাদের মন কোথায় কোথায় থমকে যাবে? ঝর্ণায় থমকে যাবে, ঝর্ণার পথের দিকে থমকে যাবে, কাদরের পথের দিকে থমকে যাবে, টিলার পথের দিকে থমকে যাবে, পাথরের বনভূমির কাছে সেগুলো সব থমকে যাবে। এই সব জায়গা, মনোরম পরিবেশগুলো ঘুরতে ঘুরতে, দৃশ্যগুলো দেখতে দেখতে যেদিক দিয়ে যাব আমরা, সেই জায়গাগুলোই আমাদের মন থমকে যাবে। ঠিক আছে? ঝর্ণা বলতে আমরা কি জানি? জলের ফোয়ারা যেটা দিয়ে বের হয়, তাই তো? সেই রকমই এই সুন্দর প্রাকৃতিক এই গাছপালা দৃশ্যর মধ্যেই একটা পার্কের মতো বা একটা জায়গা, সুন্দর একটা ফোয়ারা করা হয়েছে, নতুন একটা ফোয়ারা করা হয়েছে যেটা দিয়ে ঝর্ণার জল ঝরে পড়ছে চারিদিকে। ঠিক আছে? সেই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশের কথাই কবি বলছেন। আর কিসের কথা বলছেন? কাদর। কাদর বলতে কোনটাকে বোঝো? কাদর বলতে আমরা সেটাকেই বুঝবো, ধরো ওপর থেকে যখন কোনো একটা বৃষ্টির জল, ধরো বৃষ্টির জল হয়েছে ধরো কোনো একটা পাহাড়ের ওপরে, সেখান থেকে জলটা বেয়ে বেয়ে যে পড়ে আসছে নিচের দিকে নামছে, সেইখানে ফলে একটা কি হচ্ছে, মাটিগুলো সরে যাচ্ছে, একটা ধসে ধসে সেই একটা ধসের মধ্যে সৃষ্টি হচ্ছে না? সেই যে জায়গাটা, সেটাকেই বলা হচ্ছে কাদর। ঠিক আছে? আমরা এটাকেও এক টাইপের ঝর্ণা বলতে পারি। ঠিক আছে? টিলা, টিলার কথা আমরা জানি, পাহাড়ের টিলা। ঠিক আছে? আর কি বলছেন? পাথর। পাথরের একটা এমন মনোরম সুন্দর দৃশ্য আছে, সেগুলোকে দেখলেও মনে একটা শান্তি মেলে আলাদা। আর কি বলছে? সেই বনভূমির কাছে, এই যে এই বনটা, এই বনের কাছেই আমাদের মনটা হারিয়ে যায়। আমাদের এই মনটা হারিয়ে যায় এই বনের মধ্যেই। ঠিক আছে? পথ হারিয়ে যায় এবং যেদিকেই কল্পনার জগতে বিচরণ করি সব দিকেই পথ আছে। ঠিক আছে? ঠিক আছে? তারপরে চলো জেনে নিই আমরা। বনভূমির ওপরে কোন মনোভূমির দয়? বনভূমির ওপরে কোন মনোভূমির দয়? মানে এই যে বনভূমিটা দেখছো, এই বনভূমির ওপরে মনোভূমি। মনোভূমি বলতে কি বলছে? মনোভূমি বলতে এই যে মনোভূমি, মনের ভূমি, কল্পনার ভূমি। ঠিক আছে? এই যে আমরা কল্পনা করছি, একটা মন থেকে যে ভাবছি, এই যে মনের ভাবনা, এটাকেই বলা হচ্ছে মনোভূমি। ঠিক আছে? বনভূমির ওপরে মনোভূমির
দয়, দয় বলতে কি বলা হচ্ছে? দয় বলতে এক কথায় হ্রদকে বলা হচ্ছে, ঠিক আছে? কি বলা হচ্ছে? হ্রদকে বলা হচ্ছে, মানে সমুদ্র আমরা বলতে পারি, মনোভূমির একরকম সমুদ্র, মনোভূমির একরকম সমুদ্র, হ্রদ, ঠিক আছে? দয় কথাটা এসেছে দহ শব্দ থেকে, ঠিক আছে? দয় কথাটি কোথা থেকে এসেছে? দহ শব্দ থেকে, মনে রাখবে। দয় শব্দটি এসেছে দহ শব্দ থেকে, ঠিক আছে? এই যে আমাদের হ্রদ, এই যে আমরা কি পেলাম? হ্রদ বলে একটা আমরা শব্দ বললাম, তাই তো? এই হ্রদ শব্দ থেকে শব্দটা পরবর্তীকালে পাল্টে কি হয়েছে? হ্রদ হয়ে গেছে। হ আর দ, ঠিক আছে? এই হ্রদ শব্দটা পরে কি হয়েছে? আমরা কি বললাম? দয়, হ্রদ শব্দটা পরে হয়ে গেছে দহ, দহ, এবং এই দহ শব্দটা থেকেই এসেছে এই দয় শব্দটি, ঠিক আছে? এই দহ শব্দটা থেকেই এসেছে এই দয় শব্দটি। তাহলে এই দয় শব্দটি আমরা কি জানবো? তাহলে দয় মানে হচ্ছে হ্রদ বা সমুদ্র, ঠিক আছে? তাহলে বনভূমির ওপরে মনোভূমির সমুদ্র বা মনোভূমির হ্রদ রয়েছে। কি করছে সেই হ্রদটা? ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। এই যে এই আমাদের মনটা, আমাদের মনোভূমিটা, এই মনোভূমির একদম বিস্তীর্ণ যে হ্রদ রয়েছে, যে সমুদ্রটা রয়েছে, সেটা আমাদের মনের সাথে, মনোভূমির সাথে কথা বলছে কিরকম করে? ফুসুর ফাসুর করে, ঘুসুর ঘাসুর করে স্বপ্নে কথা বলে যাচ্ছে। কার সাথে কথা বলছে? মনের সাথে, মনে রাখবে, ঠিক আছে? তারপরে কি বলছে? পূব আকাশে, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খেলা। এইবার দেখো, এতক্ষণ তো কবিরা কবি স্টেশনে বসে বসে এই ভাবনা করছিল রাতের বেলায়, হ্যাঁ, যখন ভোর নামার আগের মুহূর্তটা, যে অন্ধকার মুহূর্তটা, সেই মুহূর্তটা তিনি কল্পনা করলেন, এত কিছু ভাবলেন, ভাবনা জগৎ তিনি ভাবলেন। এইবার তিনি সকাল হচ্ছেন, এবার কি বলছেন? পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খেলে, মানে খোলে। কি বলছেন? পূর্ব আকাশের দিকে সূর্য কোন দিকে ওঠে? পূব দিকে, তাই তো? পূর্ব দিকে এবার সূর্য আস্তে আস্তে ফুটে উঠছে, মানে ভোর হচ্ছে। তাই বলছে পূব আকাশে সূর্য এবার উঠছে, আস্তে ধীরে আলোর ঘোমটা খেলে। আলো নিয়ে আসছে, আলোর ঘোমটা নিয়ে আসছে, ঠিক আছে? কে নিয়ে আসছে? সূর্য নিয়ে আসছে। কি বলছে তারপরে? শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। এই দেখো, এই যে শক্ত সবুজ গা, গা মানে কি? গা মানে গ্রাম, তাই তো? এই যে এই গ্রাম, এই সুন্দর এই জায়গাটা, এই তিন পাহাড়, তিন পাহাড়টাকেই বলা হচ্ছে শক্ত সবুজ। সকাল যখন হলো, তিনি এতক্ষণ তো রাত্রিবেলা, অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না, গাছপালা কিছু পরিবেশ দেখা যাচ্ছিল না, সব অন্ধকারে আবছা অন্ধকার লাগছিল, তাই তো? কিন্তু যখনই সকালের ভোরের আলোটা ফুটে উঠলো, সূর্য ফুটে উঠলো, সূর্যদেব ফুটে উঠলো, তখন সেই আলোতে এই মনোরম প্রাকৃতিক সবুজের পরিবেশ, চারিদিকে সবুজে ভরে গিয়েছে, দেখছে জঙ্গল আর জঙ্গল, গাছ আর গাছ, একদম প্রাকৃতিক দৃশ্য। আর এই দৃশ্য দেখেই কবির মন আনন্দে ফুলে উঠেছে, ঠিক আছে? এই সবুজ শক্ত গাঁটাকে দেখে, গ্রামটাকে দেখে ভেসেছে তিন পাহাড়ের কোল। এই তিন পাহাড়ের কোলটা ভেসেছে কিসে? সবুজ সবুজ গায়ে, সবুজ গায়ে বলতে সবুজ গাছপালাতে। এই গ্রামের গাছপালাতে, এই গায়ের চারিদিকে রয়েছে গাছপালা, সবুজ সবুজ সব গাছপালা রয়েছে চারিদিকে, মানে একটা প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলছে। আমরা যাই পড়ছি না কেন, দেখো একটা খেয়াল মনে রাখবে, প্রকৃতিকে যত্ন করা, প্রকৃতিকে ভালোবাসার কথা আমরা চারিদিকে পাচ্ছি, ঠিক আছে? চারিদিকেই প্রকৃতিকে আমাদেরকে ভালোবাসতে হবে, সেই দৃশ্য আমরা পাচ্ছি বারবার, ঠিক আছে? তাই বলছে কবিও মুগ্ধ হয়ে গেছিলেন এই সবুজ প্রকৃতিকে দেখে। তাই বলছে শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে, সহজ করে বাচ্চা কি আর খাঁচাতে সম্ভব? ও সরি, কি বলছে? সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? এখানে খাঁচা বলতে কোনটাকে বলছেন, আর বাঁচা বলতেই বা কোনটাকে বলছেন বলো তো? সহজ করে বাঁচা মানে
এই যে সাধারণ সুন্দরভাবে এইরকম প্রাকৃতিক মনোরমে এসে প্রতিদিন বাঁচা কি সবার পক্ষে সম্ভব? না। কেন সম্ভব না? কারণ তারা খাঁচাতে বন্দি আছে। একটা পাখিকে আমরা কি করি? খাঁচায় বন্দি করে রাখি, তাই তো? সে চাইলেও কি সেই খাঁচা থেকে বেরিয়ে মনোরম পরিবেশে এই প্রাকৃতিক সৌন্দর্যে গিয়ে খোলামেলা আকাশে কি উঠতে পারে চাইলেই? না। কেন পারে না? কারণ তাকে তার মালিক একটা সীমাবদ্ধের মধ্যে রেখে দিয়েছে, তাই তো? তো সেই রকমই কবিকেও একটা কর্মব্যস্ততার মধ্যে কলকাতায়, যেটা আমরা কলকাতাকে এখানে বলা হচ্ছে একটা খাঁচা, ঠিক আছে? কলকাতায় কর্মজীবনের মধ্যে দিয়ে তাকে খাঁচার মধ্যে আটকে রেখে দিয়েছে। তিনি চাইলেও এই সুন্দর মনোরম পরিবেশে সেই খাঁচা থেকে বেরিয়ে আসতে পারবে না রোজ, এবং এই সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবে না। শুধু সেই বলে না, শুধু এই তিন পাহাড় বলে না, কোনো প্রাকৃতিক সৌন্দর্যই চাইলে প্রতিদিন এসে তিনি উপভোগ করতে পারবেন না, কারণ তার একটা কর্মব্যস্ততার জীবন রয়েছে, যাকে তাকে যেটা করে করে খেতে হয়, ঠিক আছে? কারণ আমাদের পেট তো থেমে থাকবে না, সেটাকে চালাতেই হবে, তাই তো? এবং সেটা চালানোর জন্য কি করা দরকার? আমাদেরকে কাজ করে যেতে হবে, তাই তো? তাই কবিও এখানে কলকাতার এই কর্মব্যস্ততার জীবনে তিনি তো সেখানে চাকরি করতেন, তো সেই চাকুরি থেকে তিনি বিরত নিয়ে তো আসতে পারবেন না সেই মনোরম পরিবেশ দৃশ্য দেখতে প্রতিদিন। তাই বলছেন, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? বলছে সেই সহজ করে বাঁচতে কি আর আমি পারবো কলকাতার সেই কর্মব্যস্ততার জীবনের মধ্যে দিয়ে? আমাকে সহজভাবে বাঁচতে হলে কোথায় আসতে হবে? এই খোলা প্রকৃতির মাঝে আসতে হবে আমাকে। তাহলেই আমি সহজ করে বাঁচতে পারবো। কিন্তু সেটা কি সম্ভব? না, সেটা চাইলেও সম্ভব নাই, তাই বলছেন কবি। এবার কি বলছে? তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। তিন পাহাড়ের নকশি কাঁথায়। নকশি কাঁথা বলতে কি বলছে জানো? নকশি কাঁথা বলতে আমরা বুঝি, ধরো এটা একটা কাপড়, ঠিক আছে? একটা সাদা কাপড়, এবং সেই কাপড়টাতে বিভিন্ন রকম নকশা এঁকে, ছবি এঁকে একটা সুন্দর নকশা তৈরি দেওয়া হয়েছে, নকশার রূপ দেওয়া হয়েছে সেই কাপড়টাকে, ঠিক আছে? এখানে অনেক রকম ডিজাইন করে, অনেক রকম নকশা এঁকে একটা সুন্দর শাড়িটার রূপ দেওয়া হয়েছে, তাই তো? তাই সেটাকে একটা নকশি কাঁথা বলছে, ঠিক আছে? নকশা। কিন্তু এই ক্ষেত্রে আমরা এখানে কবিতার লাইনের ক্ষেত্রে নকশা কি বুঝবো? এইরকমই যেমন এই কাপড়টাকে সাজানো হয়েছে বিভিন্ন নকশা দিয়ে, এইরকমই তিন পাহাড়টাকেও সুন্দর নকশা দিয়ে সাজানো হয়েছে। কি রকম নকশা? এখানে ধরো রয়েছে গাছ, এখানে ধরো রয়েছে কি ঝর্ণা, এখানে ধরো রয়েছে কাঁদর, এখানে ধরো রয়েছে টিলা, এখানে ধরো রয়েছে পাথর, এখানে ধরো রয়েছে বনভূমি, এখানে ধরো রয়েছে এই তিন পাহাড়। এই রকমই একটা সুন্দর নকশা দিয়ে এই সুন্দর পাহাড়টাকে, মানে এই তিন পাহাড়টাকে, জায়গাটাকে সাজানো হয়েছে। তাই বলছেন, এই রকম সুন্দর তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। শিশুর কলরব বলতে কি? শিশু বলতে কবি নিজেকেই শিশু বলেছেন। কেন শিশু বলেছেন? কারণ সেখানে তিনি শিশুর মতোই হয়ে গিয়েছেন, এসে একদম শিশুর মতোই খোলা আকাশের মধ্যে খেলতে চেয়েছেন, বাঁচতে চেয়েছেন। তাই বলছেন তিন পাহাড়ের নকশি কাঁথায়। এইরকমই তিন পাহাড়ের সুন্দর একটা নকশি কাঁথায়, মানে সাজানো একটা জায়গায় এসে কবিও শিশু হয়ে গেছে, কবিরও কলরব হচ্ছে এইরকম, ঠিক আছে? তো কবিতার বিষয়টা ছিল ঠিক এই রকমই। কবি কলকাতা থেকে কর্মব্যস্ততার জীবন থেকে নিজেকে একটি শান্তির আমেজ দেওয়ার জন্য একটা সুন্দর পরিবেশে আসছে, যেটা রয়েছে কলকাতা থেকে দূরে ঝাড়খণ্ড রাজ্যে তিন পাহাড় নামক একটি জায়গায়, ঠিক আছে? যেটা সাহেবগঞ্জ জেলার মধ্যে রয়েছে, এবং মনে রাখবি স্টেশনটার নামও কি তিন পাহাড়, এবং জায়গাটারও নাম তিন পাহাড়, ঠিক আছে? এই ছিল আমাদের কবিতা। আর একটা কথা মনে রাখবে, ইম্পর্টেন্ট জিনিস যেটা এখন প্রশ্ন আসছে অনেক নিত্য নতুন ভাবে, যে রকম স্তবক ধরে ধরে এবং লাইন ধরে ধরে, চরণ ধরে ধরে প্রশ্ন আসছে। ধরো প্রশ্ন আসলো, তিন পাহাড় কলি কবিতাটিতে কটি স্তবক রয়েছে? কটি স্তবক রয়েছে? তাহলে তিন পাহাড় নামক কবিতাটিতে আমরা জেনে নিই কটি স্তবক রয়েছে। এখান থেকে এতটা একটা স্তবক, দেখো আবার কিছুটা ফাঁকা হয়ে এখান থেকে এতটা একটা রয়েছে, দুটি স্তবক, এবং এইখানেও ফাঁকা রেখে আরেকটু দূরত্ব গিয়ে দেখছে এখানে
কি রয়েছে? একটি স্তবক। তাহলে কটি স্তবক পেলাম আমরা? একটি স্তবক, দুটি স্তবক, তিনটি স্তবক। এবার প্রশ্ন আসতে পারে প্রতিটি স্তবকে কটি করে চরণ রয়েছে বা পংক্তি রয়েছে? পংক্তি মানে কি? লাইন। চরণ মানে কি? লাইন। এই যে কবিতার এক একটি লাইন এগুলোকেই চরণ বলা হচ্ছে, ঠিক আছে, বা পংক্তি বলা হচ্ছে। তাহলে প্রতিটি চরণে কটি করে লাইন আছে? একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো? প্রতিটি স্তবকে দেখো চারটি করে লাইন আছে। এই স্তবকে চারটি লাইন, এই স্তবকেও চারটি লাইন, এই স্তবকেও চারটি লাইন। প্রত্যেক স্তবকে কটি করে চরণ রয়েছে? তাহলে চারটি করে, ঠিক আছে। তাহলে যদি বলে তিন পাহাড় কবিতাটিতে মোট কটি চরণ রয়েছে বা কটি পংক্তি রয়েছে, তাহলে কি বলবে? ৩ চারে ১২টি। একটি, দুটি, তিনটি, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, ১০টা, ১১টা, ১২টা, তাই তো? ১২টা চরণ রয়েছে পুরোটাতে। আর যদি জিজ্ঞাসা করে এক একটি স্তবকে কটি করে চরণ রয়েছে, তাহলে বলবো চারটি করে। একটি, দুটি, তিনটি, চারটি। আর যদি প্রশ্ন আসে তিন পাহাড়ে কোলে কবিতাটিতে কটি স্তবক রয়েছে, তাহলে বলবো তিনটি। একটি স্তবক, দুটি স্তবক এবং তিনটি স্তবক, ঠিক আছে। এই রকমই করে প্রশ্ন আসবে এবং আমাদের সেগুলোকে খুব মন দিয়ে সহজভাবে করে নিতে হবে, ঠিক আছে। চলো, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং তোমাদের যদি পছন্দ হয় বন্ধুদেরও ভিডিওটি শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। আর নোটিফিকেশনটা অন করে রাখো, ঠিক আছে। যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে। চলো, আজকের বিষয় ছিল এতটাই। পরবর্তীকালে আবার একটি নতুন কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হব, ঠিক আছে। চলো।